বর্তমানে আমরা মায়াপুরকে চিনি ইসকন মন্দিরের জন্য, কিন্তু ইসকন মন্দিরের আগেও তো মায়াপুরে অস্তিত্ব ছিল। ওই যে দূরে ওই যে নিম গাছ, ওই নিম গাছের তলায় নিমায়ের জন্ম হয়েছিল। ওই যে বলে না তাল তমাল গাছ, তো এটা হচ্ছে সেই তমাল গাছ। ইন্দ্রের কোপ থেকে মর্তবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ আঙুলের ডগায় যে পাহাড়টা তুলেছিলেন সেটাই ছিল গিরি গোবর্ধন। আর এখানে গিরি গোবর্ধনের একটা রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে একদম রাধাকুণ্ডের পাশে। যেন দেখে মনে হচ্ছে গাছটা শুকিয়ে গেছে, কিন্তু না, এইভাবেই বছরের পর বছর কিন্তু এই গাছটা এইভাবেই রয়েছে। আর প্রতিদিন একটা করে ফুল কিন্তু এখানে হবেই, আর সেই ফুলটা নিয়ে গিয়ে চৈতন্য মঠের পুজোর কাজে কিন্তু লাগেই। আমার পেছনে এই যে মন্দিরটা দেখছেন এটাই হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে কোনো নাচানাচি হুড়োহুড়ি চোখে পড়বে না, কিন্তু একটা আধ্যাত্মিক বাতাবরণে আপনার মনটা স্নিগ্ধ হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। আজকে মায়াপুরে আমার দ্বিতীয় দিন। গত দুটো পর্বে তোমরা দেখেছো জাহ্নবী কুঞ্জ আর ইসকন মঠ, আর আজকে আমি মায়াপুরের বাদবাকি যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো করবো। তো একটা টোটো করে সাইট সিনে বেরোবো, চলে যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুর যোগপীঠ মন্দিরের সামনে। নিমায়ের যে জন্মস্থান সেটা কিন্তু এখানেই। বর্তমানে আমরা মায়াপুরকে চিনি ইসকন মন্দিরের জন্য, কিন্তু ইসকন মন্দিরের আগেও তো মায়াপুরে অস্তিত্ব ছিল। আর সেই অস্তিত্ব যিনি সর্বপ্রথম তুলে ধরেছিলেন তিনি ভক্তিবিনোদ ঠাকুর। বিভিন্ন পুঁথিপত্র কেটে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে এই স্থানেই নিমায়ের জন্ম হয়েছিল। আর সেই নিম গাছ এখনও আছে, কিন্তু সেখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আর ওই যে দূরে দেখছেন ওটা নাট মন্দির, ওখানেও মোবাইল অ্যালাউ না, যার জন্য বিগ্রহ ছবিও আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনারা যোগপীঠ মন্দিরে অবশ্যই আসবেন, নিমায়ের জন্মস্থান ভিজিট করবেন। এখনও সেই নিম গাছ আছে, একটা রেপ্লিকা বাড়ি তৈরি করা রয়েছে, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি জাস্ট যতটা দেখানো যায় একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর আজকে একটা বিশেষ দিন, আজকে মাঘী পূর্ণিমা। তো এখন সকাল 9টা বাজে, আর এর মধ্যেই প্রচুর দর্শনার্থী অলরেডি মন্দিরে আসা শুরু করে দিয়েছে। যত বেলা বাড়বে আজকে ভিড় তত বাড়বে। আমার পেছনে যে নিম গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওই যে নিম গাছ, ওই নিম গাছের তলায় নিমায়ের জন্ম হয়েছিল। আর এখনও ওখানে সেই একটা বাড়ি তৈরি করা রয়েছে। হয়তো সেটা অরিজিনাল বাড়ি না, কিন্তু সেই অনুযায়ী একটা তৈরি করা রয়েছে এখনও পর্যন্ত, যেখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, যার জন্য আমি ওখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন, নিমায়ের জন্মস্থান ভিজিট করবেন। সেই পুরনো নিম গাছ, সেই 500 বছর আগের নিম গাছ এখনও রয়ে গেছে। তো কিছু তর্ক বিতর্ক রয়েছে, অবশ্যই সব কিছু ব্যাপারেই কিছু তর্ক বিতর্ক থেকেই যায়, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বা সেরকম কিছু। তার মধ্যে আমি গেলাম না, যেটা এখানকার মানুষ বোঝে বা এখানকার মানুষ প্রচার করে, আমি শুধুমাত্র সেইটাই আপনাদের সামনে বললাম। এই সেই নিম গাছ, আর সামনেই সেই বাড়িটা রয়েছে যেখানে নিমায়ের জন্ম হয়েছিল। আর ঠিক তার পাশেই রয়েছে মন্দির, মন্দিরের গর্ভগৃহ ভেতরেই রয়েছে। তো সেখানেও ক্যামেরা নিয়ে অ্যালাউ না, আগেই বললাম। তো আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন, মহাপ্রভুর জন্মস্থান দর্শন করবেন, আশীর্বাদ নেবেন, আর জায়গাটা ভালো করে ঘুরে দেখবেন। বেশ শান্তশিষ্ট নিরিবিলি জায়গা, কিন্তু বিশেষ দিনে বিশেষ মুহূর্তে ভক্ত সমাগম প্রচুর হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যোগপীঠ মন্দির দর্শন করে এবার আমরা যোগপীঠ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবারে আমি যাব মাসির বাড়িতে, অর্থাৎ চৈতন্য গৌড়ীয় মঠে। তো এখান থেকে মাসির বাড়ি খুব বেশি দূরত্ব না, টোটোও পাওয়া যায়, কিন্তু হেঁটে গেলেও ভালো লাগবে। 1/2 কিলোমিটার হয়তো খুব বেশি হলে হবে, তার বেশি দূরত্ব নয়। তো এবার আমি সেখানেই যাব। সেখানে অনেক কিছু দেখার বিষয় আছে, শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে, আরও অনেক কিছুই আছে। ওখানে গেলে জানতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন যাওয়া যাক। রাস্তার পাশে এই যে গেস্ট হাউসগুলি আপনারা দেখছেন, এই যেমন এটা নির্জান,
পাশে রয়েছে বিরলা গেস্ট হাউস, আর তার পাশে রয়েছে লোহিয়া। তো এই গেস্ট হাউসগুলো সবই মাসির বাড়ি অর্থাৎ চৈতন্য গৌড়ীয় মঠের গেস্ট হাউস। খুব কম পয়সায় আপনারা এখানে থাকতে পারেন। যোগপীঠ মন্দির থেকে আমি পৌঁছে এলাম মাসির বাড়ির সামনে। তো আমি টোটো করেই এলাম, টোটো ভাড়া 10 টাকা। তো চাইলে হেঁটেও আসা যায়, যে কেউ হেঁটেই আসতে পারবে। 1/2 কিলোমিটার মতো হয়তো রাস্তা, খুব বেশি রাস্তা নয়, কিন্তু একটু তাড়া থাকায় আমি টোটো ধরলাম। তো দাঁড়িয়ে আছি মাসির বাড়ির সামনে। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। এখন সকাল 9টা 10-15 হবে। এর মধ্যেই প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভক্ত সমাগম। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আপনারা অনেকেই আছেন যারা মায়াপুরে এসে ইসকনে থাকেন বা কোনো মঠে থাকতে পছন্দ করেন, তারা মাসির বাড়িতেও থাকতে পারেন। এখানে অনেক গেস্ট হাউস আছে, বিভিন্ন ধরনের গেস্ট হাউস আছে। আমার পেছনেই যেমন একটা ভিআইপি গেস্ট হাউস আছে, এছাড়াও এর বাইরেও রয়েছে 3টে গেস্ট হাউস, আলাদা গেস্ট হাউস রয়েছে। তো যেমন ধরুন রয়েছে লোহিয়া গেস্ট হাউস রয়েছে, আপনার বিড়লা গেস্ট হাউস রয়েছে, আপনার নির্জান রয়েছে, আর মূল মন্দিরের মধ্যেও প্রচুর গেস্ট হাউস রয়েছে। মূল মন্দিরের ভেতরেও ভিআইপি গেস্ট হাউস আছে, আর নর্মাল গেস্ট হাউস আছে। তো এখানে প্রচুর ভক্ত লোক এসে থাকে, এখানেও আপনারা থাকতে পারেন। আর ইসকন মন্দিরটা কীরকম? ইসকন মন্দিরটা হলো খুব জাঁকজমকপূর্ণ, আর এই জায়গাটা হচ্ছে একটু নিরিবিলি। আপনারা যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং মঠেই থাকতে পছন্দ করবেন, তারা অবশ্যই মাসির বাড়ি এসে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে বিশেষ দিনের জন্য একটা সুন্দর গেট করেছে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। তো মাঘী পূর্ণিমা খুব মাহাত্ম্য রাখে আধ্যাত্মিক জগতে। তো সেই অনুযায়ী প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে। তো সেই জন্য খুব সুন্দর করে একটা গেট সাজানো হয়েছে। আর দেখুন যে চূড়াটা রয়েছে, এই মঠে যিনি প্রতিষ্ঠাতা আছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের সমাধি মন্দির ওটা। চলুন ওখানে আগে যাওয়া যাক। এই মঠে যিনি প্রতিষ্ঠাতা তাকে প্রথমে দর্শন করে নেওয়া যাক, তারপরে মন্দিরের আরও ভেতরে যাব, মূল মন্দিরে যাব, নাট মন্দির দেখাবো। হ্যাঁ, যদি ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, নইলে হয়তো আর দেখাতে পারবো না। দাঁড়িয়ে আছি সরস্বতী গোস্বামী মহারাজের সমাধি মন্দিরের সামনে। আর এই মন্দিরের অপোজিটেই রয়েছে শ্যামকুণ্ড। তো একটু ক্যামেরাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন পেছনে দেখা যাচ্ছে যে ঘাটে নেমে যাওয়া যায়। এখানে হচ্ছে শ্যামকুণ্ড। ওই যে সাইনবোর্ডে দেখুন লেখাও আছে শ্যামকুণ্ড। আমার পেছনে যে মঠের চূড়াটি আপনারা দেখছেন, এটাই হচ্ছে চৈতন্য মঠের মূল নাট মন্দির। এখানেই শ্রীকৃষ্ণ বিগ্রহ রয়েছে, শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে। চলুন সেখানে যাওয়া যাক এবার। এখন রয়েছি মাসির বাড়ি চৈতন্য মঠের একদম গর্ভগৃহের মধ্যে। তো এখানে ঠিক মূল নাট মন্দিরকে ঘিরে পুরো পরিক্রমা করার যে গোল রাস্তাটা, সেই রাস্তাতেই আমি রয়েছি। আর একবার অন্তত পরিক্রমা করব না এখানে এসে, সেটা তো আর হতে পারে না। তাই একটু পরিক্রমা করে নিই। আপনারাও দেখুন জায়গাটা কতটা মনোরম। মূল নাট মন্দিরের পাশেই রয়েছে একটা সুবিশাল এবং সুদৃশ্য তুলসী মঞ্চ, খুবই সুন্দর। আর এই নাট মন্দির ছাড়িয়েই
রয়েছে প্রসাদের যে স্টল, সেটা এখানে বিভিন্ন প্রসাদ বিক্রি হয়। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ কিনে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন, কাউকে দেওয়ার জন্য এখান থেকে পুরো প্যাকেট প্রসাদ কিনতে পারেন। তো দেখা যাক প্রসাদ কি রয়েছে এখানে। প্রভু, খাজার প্যাকেট কত? আর পাশেই গজা, এগুলো সব 40। তো এই যে নাট মন্দির ছাড়িয়ে যে স্টলটা আপনাদেরকে দেখালাম, তো এখানে মহাপ্রসাদ বিক্রি হয়। আপনারা চাইলে বাড়ির জন্য এখান থেকে মহাপ্রসাদ কিনতে পারেন, খাজা, গজা, আরও বিভিন্ন রকম প্রসাদ এখানে রয়েছে। তো মহাপ্রসাদ আমিও কিনলাম। তো আমি যেটা কিনলাম এটা হচ্ছে, এটাকে কি বলে, নোনতা। এটা নোনতা একটা মহাপ্রসাদ কিনলাম, পুরো প্যাকেটজাত। তো বাড়িতে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। আর এগুলো কতদিন ভালো থাকবে? 1 মাস ভালো থাকবে। হ্যাঁ, এগুলো 1 মাস কিছু হয় না। তো আপনারা যারা অনেক দূর থেকে আসেন তারাও এগুলো কিনে নিয়ে যেতে পারেন মহাপ্রসাদ বাড়ির জন্য, আপনার পাড়ার সকলের জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, সকলের জন্য মহাপ্রসাদ এখান থেকে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। মহাপ্রসাদের যে কাউন্টার থেকে আমি মহাপ্রসাদ কিনলাম, ঠিক তার উল্টো দিকে এরকম গ্যালারি করা রয়েছে। এখানে বিভিন্ন ফটো এখানে রয়েছে, বিভিন্ন আচার্যদেবের সঙ্গে বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির ফটো এখানে রয়েছে। আপনারা আসলে অবশ্যই এখানে প্রতিটা ফটো ভালো করে দেখবেন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তো চলুন আরও ওদিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে ওদিকে। আমার পেছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌরকৃষ্ণ দাস বাবাজির সমাধি মন্দির। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে আসবেন, এখানে জুতো খুলে ভেতরে ঢুকবেন, প্রণাম করবেন। আর আমরা এটাকে দেখে পাশে চলে যাব এবার রাধাকুণ্ডের দিকে। তো চলুন রাধাকুণ্ডের দিকে যাওয়া যাক। আমার পেছনে এই যে জলাশয়টা আপনারা দেখতে পাচ্ছেন বা পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাধাকুণ্ড। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি শ্যামকুণ্ড, তো এটা হচ্ছে রাধাকুণ্ড। তো এখানেও কিন্তু ভক্তগণ আসে, রাধাকুণ্ডের জল মাথায় নেয়, এখানেও স্নান করা বা অন্য কিছু করা একদম নিষিদ্ধ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে? বাহ, মুর্শিদাবাদে আমি অনেকবার গেছি, ওটাও খুব ভালো জায়গা, ওখানেও ব্লগ করতে গেছি। তো এখানে এসে কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে, অসাধারণ। এটা কি প্রথমবার আসেন এখানে? হ্যাঁ, এটাই প্রথমবার আসা। আর আপনার মাথার তিলক দেখে বোঝাই যাচ্ছে আপনি এখানকার ভক্ত। আর রাধাকুণ্ডের ব্যাপারে আপনি কিছু জানেন? না, জানি না, এখানে এসে জানছি, যেটুকু জানছি। বৃন্দাবনে যে রাধাকুণ্ড রয়েছে জানেন তো, শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে, ওখানকারই জল এখানে নিয়ে এসে এটা রেপ্লিকা তৈরি করা রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার এখানকার জল হচ্ছে এটা পূর্ণ, আপনি এটা গঙ্গার জল যেরকম লোকে মাথায় ঠাকায়, তো এখানকার জলে লোকে মাথায় ঠাকায়। এখানে কিন্তু চান করা বা অন্য কিছু করা একদমই নিষিদ্ধ, যতদূর আমি জানি, বা এখানে হয়তো লেখা আছে। আর এখানে অনেক বড় বড় মাছ আছে, আপনি চাইলে মাছকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সবাইকে একটা কথাই বলবো যে আপনারা যারা আসেননি তারা চলে আসবেন, অবশ্যই। হরে কৃষ্ণ। হ্যাঁ, রাধাকুণ্ডের পাশেই রয়েছে গিরি গোবর্ধন, অর্থাৎ ইন্দ্রের কোপ থেকে মর্তবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ আঙুলের ডগায় যে পাহাড়টা তুলেছিলেন সেটাই ছিল গিরি গোবর্ধন। আর এখানে গিরি গোবর্ধনের একটা রেপ্লিকা এখানে তৈরি করা রয়েছে একদম রাধাকুণ্ডের পাশে। আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন, গিরি গোবর্ধনকে পরিক্রমা করবেন। এখানে দেখুন অনেকেই পরিক্রমা করছে। চৈতন্য গৌড়ীয় মঠের অর্থাৎ মাসির বাড়ির যে মেইন অফিস, তার একদম উল্টো দিকে রয়েছে প্রভুপাদের ভজন কুটির। তো খুব নিরিবিলি একটা জায়গা, এখানেও প্রভুপাদের ভজন করা হয়। তো এর পাশে রয়েছে চৈতন্য মিউজিয়াম, এখানে আপনারা ঢুকতে পারেন। ঢুকে বিভিন্ন ধরনের শিল্পকলা এখানে রয়েছে, বা পুরনো স্থাপত্য বা পুরনো যে ইতিহাস সেটাকে ফুটিয়ে তোলা রয়েছে এর মধ্যে। আপনারা এখানে আসলে অবশ্যই যাবেন। ভেতরে ক্যামেরাটা অ্যালাউ না, যার জন্য মিউজিয়ামের ভেতরে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না। আপনারা আসলে অবশ্যই যাবেন। এখানে চৈতন্যদেবের সমস্ত লীলা, কৃষ্ণের সমস্ত লীলা এর মধ্যে পুরো ফুটিয়ে তোলা রয়েছে।
আমার পেছনে এই যে গাছটা আপনারা দেখছেন, এটা হলো তমাল বৃক্ষ। ওই যে বলে না তাল তমাল গাছ, তো এটা হচ্ছে সেই তমাল গাছ। তো আমিও কোনোদিন আগে দেখিনি তমাল গাছ, তো আপনারাও দেখুন, আপনারা যারা দেখেননি তারা আপনারাও দেখুন তমাল গাছ কীরকম হয়। এবারে আমরা যাব চৈতন্য মঠের গোশালার দিকে। তো তমাল গাছের পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা গোশালার দিকে চলে যাচ্ছে, তো সেই রাস্তায় ধরেছি। এসে পড়েছি চৈতন্য মঠের গোশালায়। তো দেখুন প্রচুর গাভী রয়েছে এখানে, আর দূরে ওই যে জমি দেখছেন এটাও চৈতন্য মঠের জমি। আর এই মঠ থেকে এখানে চাষাবাদ হয়, এখানকার ফসলই এখানকার পুজোয় লাগে। তো ফাঁকা ফাঁকা জায়গা, আর চারিদিকে বিভিন্ন যে বিল্ডিংগুলো আপনারা দেখছেন, ছোট বড় মন্দির বাদ দিয়ে যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো সবই কম বেশি গেস্ট হাউস রয়েছে এখানে। বিভিন্ন ধরনের গেস্ট হাউস, আগেই বললাম এখানে যেমন ভিআইপি গেস্ট হাউস আছে, তেমনি একদম নর্মাল গেস্ট হাউস আছে। আপনারা খুব কম টাকার মধ্যে এখানে থাকতে পারবেন। যারা ইসকনের ওই ভিড়ভাড়টা পছন্দ করেন না, ওই কোলাহল পছন্দ করেন না, তাদের জন্য এটা বেস্ট জায়গা। এখানে কোনো আড়ম্বর চোখে পড়বে না, এখানে কোনো নাচানাচি হুড়োহুড়ি চোখে পড়বে না, কিন্তু একটা আধ্যাত্মিক বাতাবরণে আপনার মনটা স্নিগ্ধ হয়ে যাবে, আপনার মন শান্ত হয়ে যাবে। আপনারা মায়াপুরে আসলে অবশ্যই হাতে একটু সময় নিয়ে চৈতন্য মঠে আসবেন, কারণ চৈতন্য মঠও জায়গাটা অনেকটা বড়, এখানেও ঘুরে দেখতে অনেক টাইম লাগে। আর এখানেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, কুপনের ব্যবস্থা আছে। এখানে আপনারা কুপন কেটে এখানে প্রসাদ পেতে পারেন দুপুরবেলা, রাত্রিবেলা। চৈতন্য মঠের একদম শেষ প্রান্তে এসে গেছি। এখানে দেখুন বিশাল একটা বিল্ডিং, এটা কিন্তু পুরোটাই গেস্ট হাউস। হ্যাঁ, এটা ভিআইপি গেস্ট হাউস নয়, এগুলো সব নন এসি রুম। যারা একটু কম বাজেটের মধ্যে আসবেন, যারা একটু মঠে থাকতে চান, কম বাজেটের মধ্যে একটু নিরিবিলি থাকতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা, খুব সেফ জায়গা। আর সবথেকে বড় কথা হলো যে আশপাশটা বেশ ফাঁকা ফাঁকা, আপনাদের ভালোই লাগবে আশা করি। ইসকনে যেরকম দুপুরবেলার প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে, এখানেও সেরকম প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। তার জন্য কুপন কাটতে হয়। তো অফিস ঘর থেকে কুপন কেটে নিয়েছি 40 টাকার বিনিময়। তো এখন বাজে 11:55, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রসাদ হলের সামনে। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের নিচের তলায় প্রসাদের ব্যবস্থা রয়েছে। চৈতন্য গৌড়ীয় মঠ অর্থাৎ মাসির বাড়ি দর্শন করে এবার আমরা যাব জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো মাসির বাড়ির মন্দিরের যে মেন গেট, তার বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকেই টোটো ধরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। মাসির বাড়ি থেকে জনপ্রতি 15 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরে। তো দাঁড়িয়ে আছি এখন জগন্নাথ মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে। আমার পেছনে এই যে মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে জগন্নাথ মন্দির। তো ভেতরে হয়তো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না, বাইরের থেকে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দরভাবে এখানে একটা মিউজিয়াম মতো করা রয়েছে, এবং বিভিন্ন ধর্মীয় মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রতিমা এখানে রাখা রয়েছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই এগুলো দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। আর এখানে সেরকম বিশেষ কিছু নেই। তো আপাতত এই মন্দির থেকে বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। জগন্নাথ
জগন্নাথ মন্দির দর্শন করে চলে এলাম চাঁদকাজি সমাধিস্থলে। তো টোটো করেই আসলাম, আমাদের জন প্রতি 10 টাকা করে ভাড়া নিল টোটো। শ্রী চৈতন্যদেবের আমলে চাঁদকাজি ছিলেন এখানকার ম্যাজিস্ট্রেট, কিন্তু জীবনদশার শেষ দিকে উনি চৈতন্যদেবের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়েন আর তার অনুরক্ত হয়ে যান, তার ভক্ত হয়ে যান, এবং উনি দেহ রাখলে চৈতন্যদেব নিজে হাতে তার সমাধিস্থলের উপরে একটি চাপা গাছ পুঁতেছিলেন। তো আজও সেই চাপা গাছ এখানে রয়েছে, আর এখানে প্রতিদিন একটা করে ফুল হয়, আর এই ফুলটা নিয়ে গিয়ে পুজোয় লাগে চৈতন্য মঠে। তো চলুন যাই, কাছ থেকে চাপা গাছটাকে একটু ভালো করে দেখা যাক। অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে মনস্কামনা করলে মনস্কামনা ফলে যায়, তাই গাছের যে ডাল রয়েছে তাতে প্রচুর ডিল বাঁধা রয়েছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না, এ দেখুন পেছনেও দেখা যাচ্ছে প্রচুর ঢিল বাঁধা রয়েছে। এখানে প্রচুর লোক মানসিক করে গেছে, হয়তো এখানে মানসিক করলে মনস্কামনা ফলে যায়, জানি না, বলতে পারবো না, এই বিষয়ে আমার সঠিক জ্ঞান নেই, কিন্তু যেটাকে চোখের সামনে দেখছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু সেরকম কোনো পাতা দেখা যাচ্ছে না, কিন্তু যেন দেখে মনে হচ্ছে গাছটা শুকিয়ে গেছে, কিন্তু না, এইভাবেই বছরের পর বছর কিন্তু এই গাছটা এইভাবেই রয়েছে, আর প্রতিদিন একটা করে ফুল কিন্তু এখানে হবেই, আর সেই ফুলটা নিয়ে গিয়ে চৈতন্য মঠের পুজোর কাছে কিন্তু লাগেই। চাঁদকাজির সমাধি দেখে এবার আমরা চলেছি বল্লাল ঢিবির উদ্দেশ্যে। তো এক্ষেত্রে হাঁটাপথই চলবে, কারণ খুব একটা দূর না, একদম ওই চাঁদকাজি সমাধির পাশেই একটা রাস্তা রয়েছে, তো সেই রাস্তা দিয়েই হাঁটছি। স্থানীয় মানুষ বললো যে 2 মিনিট হাঁটুন এসে যাবে। তো খুব সরু একটা পথ এবং চারিদিকে মার্কেট রয়েছে এখানে। চাঁদকাজি সমাধি থেকে চলে এলাম বল্লাল ঢিবিতে। এটা খুব বেশি সময় দূরত্ব নয়, তাই হেঁটেই চলে এলাম। একদম চাঁদকাজি সমাধির পাশ থেকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, তো সেই রাস্তা বরাবর চলে আসবেন, দেখবেন খুব বেশি দূরেই না। তো এটা হচ্ছে একটা পুরনো নিদর্শন যে বলা যেতে পারে। রাজা বল্লাল সেনের নাম তো কম বেশি সকলেই আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। তো রাজা বল্লাল সেনের সময়কালের একটা উপাসনা গৃহ বা সেরকম কিছু একটা ছিল, যেটা মাটির তলা চাপা পড়ে গেছিল। পরবর্তীকালে খনন কার্যের ফলে আবার পুরনো যে স্থাপত্য নিদর্শন সেটাকে বার করা হয়েছে। তো চলুন দেখা যাক কি আছে এখানে। মানসিকভাবে টাইম মেশিনে চড়ে আমরা চলেছি অতীতের পথে। এখানে রাজা বল্লাল সেনের আমলে কোনো এক উপাসনা গৃহ অথবা ওই রকম কিছু ছিল, যা আজকে পুরো পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটা সময় এখানে কতই না মানুষ আসত, কতই কার্যকলাপ হতো এখান থেকে। আজ তার সামান্য অবশিষ্ট ছাড়া কিছুই আর দেখতে পাওয়া যায় না। এই যে নেমে যাচ্ছি, দেখুন আঁকাবাঁকা পথ ধরে চলেছে রাস্তাটা। একটা সময় এখান থেকে কত লোক না যেত, আজ এটা পুরোপুরি ধ্বংসস্তূপ। একা নিরালা দাঁড়িয়ে আছে মায়াপুরের বুকে। আপনারা মায়াপুরে আসলে অবশ্যই এখানে আসবেন, কারণ ইতিহাসও কিছু কথা বলে, কিছু কথা বলতে চায়, কিছু জানাতে চায়। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়।